নমস্কার। নমস্কার। আমি কয়েকটা প্রশ্ন করছি, আপনি প্রথম শুনবেন ঠিক মতো, তারপরে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এই গানের জগতে কতদিন ধরে এসেছেন, এবং এই আপনি প্রথম না আপনার পূর্বপুরুষের কেউ এই কীর্তন জগতে? না, এটা আমাদের বংশ পরম্পরা চলে আসছে। আমার দাদু তো বিখ্যাত গায়ক ছিলেন, হরেকৃষ্ণ দাস। আমার যখন 10-12 বছর বয়স তখন দাদু আমার গত হয়েছে। ঠিক আছে, মানে আমার মামা বাড়ির দাদু আর কি, হরেকৃষ্ণ দাস। হরেকৃষ্ণ, হ্যাঁ, যিনি কৃষ্ণ দাস নামে পরিচিত সকলের। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ ঠিক ঠিক। তো দাদু তো বিখ্যাত গায়ক ছিলেন। তারপর আমার মাও গান করতেন আগে। তারপরে আমার যখন মোটামুটি 10 বছর বয়স, ক্লাস 4-এ যখন পড়ি, তখন থেকে আমি গান বাজনার লাইনে নেমেছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। প্রথম জীবনটায় উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি, আচ্ছা, মানে প্রায় 10-15 বছর ধরে। তারপরে কীর্তন জগতে এসেছি। ও কথা, এটা আমাদের বংশ পরম্পরা চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম আপনি উচ্চাঙ্গ সঙ্গীত? হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতে আগে অন্তত কিছু না হলেও বছর 15 উচ্চাঙ্গ সঙ্গীতে ছিলাম। আচ্ছা, তারপরে কীর্তন জগতে এসেছি। আচ্ছা আচ্ছা। এই যে উচ্চাঙ্গ সঙ্গীত আপনি গাইছেন, এটা প্রথম গুরু কে ছিলেন তাহলে? উচ্চাঙ্গ সঙ্গীতে গুরুদেব ছিলেন আমার ওই যে রানীপুর গ্রাম নিবাসী আচ্ছা স্বর্গীয় অজিত মন্ডল মহাশয়। আচ্ছা। ওনার কাছেই শিখেছি দীর্ঘদিন ধরে। আচ্ছা, এবং যেগুলো আমাদের পরীক্ষা টরীক্ষা দেওয়া হয় হ্যাঁ, সেগুলো দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা সেখান থেকে মোটামুটি একটা কোর্স আমি কমপ্লিট করেছি, মাস্টারি ডিগ্রি আর কি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বর্তমানে সঙ্গীত জগৎ, হ্যাঁ সঙ্গীত জগতে মাস্টার ডিগ্রি করেছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক। সঙ্গীত জগতে তাহলে মাস্টার ডিগ্রি হয়েছে? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আপনি আপনার দাদু কি কত বছর বয়সে যখন আপনার বয়স, তখন দাদু কত হয়েছে সেরকম? তখন মোটামুটি হবে হয়তো ওই 10-11 বছর হবে। দাদুকে ঠিক মনে পড়ে? হ্যাঁ, দাদু মানে দাদুর কাছ থেকে কিছু শিক্ষা পেয়েছিলেন? দাদুর কাছ থেকে তেমন কিছু পাইনি। সৌভাগ্য হয়নি? না, সৌভাগ্য হয়নি। তখন তো আমি বাচ্চা। আচ্ছা আচ্ছা কিন্তু দাদুর যারা ছাত্রছাত্রী আছেন আচ্ছা বা এখন আছেন বা গত হয়েছেন, আচ্ছা আচ্ছা। তাদের কাছে যা আশা করেছি, আচ্ছা। দাদুর জিনিস কিছু সংগ্রহ করতে পেরেছি। যাক, সেটাও সৌভাগ্য একটা। উদ্ধার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জিনিসগুলো আপনার কাছ থেকে পেয়েছে। আবার বাইরের থেকেও হয়তো এদিক ওদিক থেকে সংগ্রহ করেছি। এখন বর্তমানে তাই? এখনো চলছে এদিক ওদিক যাওয়া আসা। আচ্ছা আচ্ছা। শিক্ষার তো শেষ নেই। হ্যাঁ, না 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 না, শিক্ষার তো শেষ নেই। না, শিক্ষার শেষ নেই। ঠিক ঠিক। আপনার নাম আমি অনেক আগের থেকেই শুনেছি, যে নাম ডাক আছে, বা ইউটিউবিতেও কিছু কিছু নাম শুনেছি। আশা করি আপনি ইউটিউবিতে সব ইয়েতে নাম করেছেন। হ্যাঁ, সেই আমি অনেক জায়গাতেই আমি হুম। ইউটিউব গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই বছরই যেমন বেশ কয়েকটা জায়গাতে গান করতে গিয়েছিলাম। আচ্ছা। সেখান থেকেও গানটা ধরে ছাড়া হয়েছে। আচ্ছা। এখন বর্তমান যুগের ইয়ে তো, হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। করতে হবে। যত প্রচার করবেন তত বেশি সেটা হয়ে যাবে। আসলে এককালীন আমি প্রচুর গান করেছি, বুঝছেন। এককালীন কলকাতাতেই কিছু না হলে অন্তত 60 পলার মতো কলকাতাতে আমি গান করেছি। ও, কলকাতা বলতে আপনি? কলকাতা, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মেদিনীপুর। তাহলে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনি বিভিন্ন জায়গায়? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বাদল যেমন এদিকে যাই, ঝাড়খণ্ড, বিহার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওই দিকটাতে আপনার মাঘ ফাল্গুন চৈত্র পর্যন্ত অনুষ্ঠান হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কলকাতা সাইডে। তারপরে ওই দিক থেকে এসে আমাদের এই দিকটাতে বৈশাখ, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ঠিক বর্ষা নেমে এলো, সেই সময়টার দিকে পশ্চিমে গান হয়। ও, পশ্চিমে, বোকারো সাইডে। ও, বোকারো সাইড। হ্যাঁ, বোকারো সাইড। ওই সাইডেও তাহলে গান করতে গিয়েছিলেন? গান করেছি। আচ্ছা 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 আচ্ছা। এই যে ওই সাইডে যে আপনার গান করছেন, ওই দিককার মানুষ শুনেছি হিন্দি ভাষাভাষী, কিন্তু আপনি তাহলে ওই হিন্দি হলেও বাংলা বোঝে তারা বাংলা বেশ মানে ভালোভাবেই ওরা বাংলা ভালোভাবে বোঝে। অনেক বাঙালি আছে, ওদের কথা বলার টেকনিকটা হয়তো একটু অন্যরকম। আচ্ছা আচ্ছা। কিন্তু বাংলা বোঝে ওরা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেদিকে অসুবিধা। আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনি গান করছেন, বা অন্যকেও শেখাচ্ছেন না নিজে? না না, এখন বর্তমানে আমি শিখিয়ে থাকি। আচ্ছা আছে। এখন
কোনো কোনো ছেলে মেয়ে হয়তো উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে আসে। ও মানে আপনি এই কীর্তন ছাড়াও উচ্চাঙ্গ সঙ্গীতও শিক্ষা? উচ্চাঙ্গ সঙ্গীত শিখিয়ে থাকি। আচ্ছা। আর কীর্তন গান তো আছেই, হ্যাঁ, কীর্তন গানও শিখতে আসে। মানে প্রধান হচ্ছে আপনার কীর্তন গান। হ্যাঁ, এখন এখন দুটোকে নিয়েই চলতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এবার আমি বলছি যে এই যে উচ্চাঙ্গ সঙ্গীত বা কীর্তন করছেন, আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। হ্যাঁ, যেমন কীর্তনে শুনেছি যে বিভিন্ন তাল আছে। হ্যাঁ, এই যে তাল ভিত্তিক বলতে কি কি তালের? হ্যাঁ দেখো, উচ্চাঙ্গ সঙ্গীতে যেমন বিশেষত তালগুলো পাই আমরা, হ্যাঁ, কার পা দাদা ত্রিতাল ঝাপতাল একতাল চৌতাল সুরফাল বিভিন্ন তাল আছে। ঠিক আছে, এইভাবে অনেক তাল আছে। এটা হচ্ছে আপনার উচ্চাঙ্গ সঙ্গীতের তালগুলো। ধামা ধ্রুপদ গাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনেছি, আমরা ওটা শুনেছি, যদিও আমরা ওটা অভিজ্ঞতা নাই বা জানি না। কীর্তন জগতের ক্ষেত্রেও বেশ কতগুলো তাল সচরাচর করা হয়। তাল তো প্রচুর। আচ্ছা আচ্ছা, শিক্ষার তো শেষ নেই। না না না, শিক্ষা শেষ আর নেই। এখন বলতে গেলে কি, এখন বর্তমান যুগে যা গানের চাহিদা, মানে মানুষের ধৈর্য খুবই অল্প। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি আমার জীবনের একটা কথা বলছি। একটা বর্ধমানের কোনো জায়গাতে আমার গান ছিল। আচ্ছা, আসরটি খুব মনোরথ আসর, খুব ভারী আসর, প্রচুর শ্রোতা। আচ্ছা, তো সেখানে আমি চিন্তা করলাম আজকে যে প্রথম একটা তাল গান আমরা করে থাকি। আচ্ছা, ঠিক আছে, আগে তো আমরা করতাম 10 কষি তাল, যেটা ঠিক আছে, 10 কষি। হ্যাঁ 10 কষি তাল। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে সেইটা হচ্ছে না, এখন সন্তাল হয়ে গেছে। ঠিক আছে, আমিও সন্তাল করে থাকি এখন। আচ্ছা, তো সেই আসরটায় তখন আমি সেইকালীন আমি তখন 10 কষি তাল করতাম আসরের শুরুতে। ঠিক আছে, আচ্ছা, চিন্তা করলাম আজকে তাল গানটা আমি খুব মনোমত করে করবো। আচ্ছা, যাই না মনোমত করবো করে ধরেছি। আগেকার দিনে তো আমার দাদু বা দাদুর ছাত্ররা করে থাকতেন 56 মাত্রায়। 56 মাত্রা? হ্যাঁ, সেটাকে অর্ধেকটা হয়ে গেল 28 মাত্রা। 28 মাত্রা। তা এখন 28 মাত্রাটা আমি করবো মনে করলাম সেই আসরে। ঠিক আছে, আচ্ছা, করতে না করতে কমিটি থেকে এক ভদ্রলোক চলে এলেন। আচ্ছা, মানিবাবু দয়া করে এইগুলো বন্ধ করুন। তাই? এইগুলো করলে আমাদের আসর ভেঙে যাবে। ও, তাল গানটা আমাকে ওখানে রেখে দিতে হলো, বুঝছেন? তাই? যার জন্য এখন বর্তমানে যা কীর্তন শোনার শ্রোতা যা চাহিদা হয়েছে, তাতে করে আগামী দিনে মানে এই যে আসল কীর্তন, আদি কীর্তন, সেটা হয়তো লুপ্তই হয়ে যাবে। এটা সবচেয়ে বড় দুঃখের কথা। সেটাই তো, কোথায় 56 থেকে 28, সেটাও মানুষ সেটা নিচ্ছে না। হ্যাঁ, অনেক তাল আছে। যেমন ধরুন এই যে বললাম না, বড় 10 কষি, ছোট 10 কষি, হ্যাঁ, সোমতাল, তিহর তাল, তারপর আপনার সন্নি কাটা, কাটা মধ্যম, পাড় তাল। ঠিক আছে, আপনার জামালের মধ্যে বহুত রকম জামাল আছে, রিনিটি জামাল। ঠিক আছে, অনেক তালই করা হয়। ছোটা, কাটা ছোটা, রুফা, হ্যাঁ, রাজপাহাড়ি, অনেক তাল আছে। ঠিক ঠিক, এগুলো কীর্তনের জগতে না থাকলে এই সকল জিনিসগুলো তো আর জানা যাবে না। সেটাই হচ্ছে আপনাদের কাছ থেকে শোনা হচ্ছে। এখন মানুষের চাহিদাটা হয়ে গেছে অন্যরকম, বুঝছেন? কীর্তনটাকে একটা এমন জায়গায় চলে এসছে। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন, গান শুনে থাকবেন, আমি কারো নিন্দা করছি না, যেটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমি সেটাই বলছি। ঠিক ঠিক, এবং আমিও তো এই জীবনে অনেক আসর করলাম। ঠিক আছে, সে তো অবশ্যই, এবং বিভিন্ন সঙ্গে একসঙ্গে গানও করেছি। হ্যাঁ, কলকাতার এই যে ধরুন আমাদের মাথার উপরে একজন আছেন সুমন ভট্টাচার্য। ঠিক আছে, এখন বড় গায়ক বলে বড় পরিচিত। ওই সুমন বাবুর সঙ্গে আমার একটা আসরে গান ছিল কলকাতাতে, আমার ইয়েতে ওই ফলতার কাছে নৈনান বলে একটা জায়গা। ঠিক আছে, ফলতা আমি গিয়েছি। সুমন বাবুর গান ছিল রাত্রি 9টা থেকে রাত্রি 1টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এবারে আমার শুরু হলে রাত্রি 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। রাত্রি 1টা সকাল, মানে শ্রোতা তখন এত শ্রোতা ভিড়। আচ্ছা, কিছু না হইলাম তো 8 থেকে 10,000 শ্রোতা। আচ্ছা, এই যে ধরুন আপনি সুমন বাবু নামলেন, ওর একটা নাম লাগাচ্ছে, তারপরে আপনাকে দিলেন, আপনাকে নার্ভাস ফিল হয়? না, সেটা গুরু গোবিন্দের কৃপাতে সেটা হয় না, বুঝছেন? তাছাড়া একটা কথা বলতে কি, এটা আমাদের অহংকার করে বলছি না, এতে জাতঘর তো জন্মটা হয়েছে। আমাদের বৈষ্ণবের সম্পদ। ঠিক আছে, আমরা সেই হরিনাম করবো, জাতিতে বৈষ্ণব, তার তো একটা আমার যেমন যোগ্যতা আমি করবো, আশীর্বাদ থাকবেই। সুমন বাবুর যেমন যোগ্যতা উনি করবেন, যোগ্যতা আমি করবো। বেশ, এইটাই হচ্ছে মেইন জিনিস, যে সেই সাহসটা মনের মধ্যে রাখতে হবে। সুমন বাবুর জায়গায় এমন জায়গা আমি গান করেছি কলকাতাতে। আচ্ছা, যে আমার এজেন্টকে 10 মিনিটের মাথাতে ফোন করে বলেছেন, বাবু আপনি যে দলটা পাঠিয়েছেন, আমাদের 10 মিনিটে টাকাটা পরিশোধ হয়ে গেল। আচ্ছা, মানে এমন জীবন হয়েছে।
তাছাড়া মাথার উপরে যারা রয়েছেন এখনো পর্যন্ত, গৌরীবাবু তো আমাকে ছেলের মতো ভালোবাসতেন। ঠিক গৌরী ঠিক আছে। আমার একবার সৌভাগ্য হয়েছিল জয়দেবে ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, তারপরে এই যে নিমাই ভারতী মহাশয় আছেন, হ্যাঁ হ্যাঁ, নিমাই উনি আমার জয়দেব কাটাতে গান শুনেছিলেন। আচ্ছা। গান শুনে উনি বলেছেন আমার একটা বাজিয়ার কাছে যে ছেলেটির গান শুনে পেট ভরে গেল। বাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এইগুলো জীবনে যা অনেক ভালোবাসা পেয়েছি, আচ্ছা 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 প্রচুর আসরও করেছি, যে মানুষের কাছে ভালোবাসা পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এখন কীর্তনটাকে একটা অন্য মডেলে চলে গেছে, বুঝছেন। এখন কীর্তনের মধ্যে আপনার রবীন্দ্রসঙ্গীত, কিছু আধুনিকত্ব, আধুনিক, হ্যাঁ, বুঝলেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে গান তার মধ্যে মিশ্রণ করে কীর্তনটা পরিবেশন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার এখন বর্তমানে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ঠিক ঠিক যে লোকগীতিও করে থাকছে অনেক শিল্পী। অনেক শিল্পী কীর্তন এবারে দুনিয়াতে চাইছে তো, হ্যাঁ হ্যাঁ, এবারে যদি চেয়ে থেকে এক শিল্পী করছে ধরুন, আচ্ছা এক শিল্পী ওইগুলো করাতে তার বেশ ভালো নাম ডাক হয়েছে, হ্যাঁ। একটু মায়না হচ্ছে, ঠিক ঠিক, এখন এটা তো ব্যবসা হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বুঝলেন, তাহলে এবারে কি হচ্ছে, পাঁচজনা লক্ষ্য করছে ওর যখন এত কিছু চলছে এগুলো করে, তাহলে আমিও করি। হ্যাঁ হ্যাঁ, সে তো শিখতেই হবে, বর্তমানকে তাল মিলিয়ে চলতে হলে সেটা তার অবশ্যই নিজেকে রপ্ত করতেই হবে। যদি ঠিক 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 ঠিক, ঠিক আছে, এই আচ্ছা চলে আসছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আসল কীর্তন যেটা, সেটা দিন দিন কিন্তু লুপ্ত হচ্ছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, মানে হয়তো আপনার দাদু যে ধরনের কীর্তন করে এসেছেন সেইটা, কি আর বলবো দাদুর কথা, আমি হ্যাঁ। এখন পর্যন্ত গান করতে যাচ্ছি। আচ্ছা একটা বকালতে একটা আসলে করতে গেলাম এই কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি যখন শুনলেন যে আমি হরে কৃষ্ণ দাসের নাতি, নাতি আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো এক বয়স্ক ভদ্রলোক আমাকে ডেকে বলছে, বাবা একটু দাঁড়াও বাবা। আচ্ছা, বয়স্ক ব্যক্তি, হ্যাঁ, কেন কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছে আমি শুনলাম হরে কৃষ্ণ দাসের নাতি, একটু দেখি বাবা তোমাকে। চিন্তা করছে, মানে কি গভীর ভাবে চিন্তা করুন, দাদু আমার ওই আসরটাতে একটানা 12 বছর গান করেছেন, ওই ইয়েতে, ওই একটা আসরে। আর ভাগ্যক্রমে গোবিন্দের কৃপাতে আমি সেই আসরটাতে যেতে গিয়েছিলেন, আর সেই নাম শুনেছে, তখন মনে করি আমাকে ওই কথাটা বলছেন, তখন আমার স্মৃতি মনে পড়েছে। একটু দাঁড়াও, আচ্ছা দেখি হরে কৃষ্ণ দাসের নাতি। ওটা একটা বিরাট সৌভাগ্য। দাদুর কি সুনাম সুখ্যাতি ছিল, হ্যাঁ চিন্তা করছেন। আচ্ছা, দাদু আমার 1 মাস রাজগান করেছেন, 1 মাস কন্টিনিউ 1 মাস রাজগান করেছেন, 7 দিন স্বপ্নবিলাস গান করেছেন। বিরাট ব্যাপার যে, দাদুর তো শিক্ষাটা ঈশ্বর দত্ত ছিল। ও আচ্ছা, দাদুর জীবনে অনেক কিছু শুনতে পাই, আমি দিদার কাছে থেকে শুনেছি, মায়ের কাছে শুনেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রথম জীবনে দাদু নাকি একটা আমাদের রানীগঞ্জে একটা কোম্পানি আছে, আচ্ছা হ্যাঁ, বাংশে কাজ করতে যেতেন। আচ্ছা, তারপর ওইখানে কোন একটি লোক বলেছিলেন, বৈষ্ণবের ছেলে আচ্ছা, তুই কীর্তন করে খাগারে। ও কোন এক ব্যক্তি ওনাকে বলেছিল, মানে যে এই কাজ করবি কেন বৈষ্ণবের ছেলে, তুই কীর্তনের শেখা। আচ্ছা, করে তখন ওর কানে সেটা গিয়েছিল। সেই কথাটা শুনে দাদু বাড়িতে এসে বাড়ি থেকে বেরিয়ে যান, ঠিক আছে। ও মনের মধ্যে ওর একটা উদয় হয়ে যায়, না আমাকে তো ঠিকই বলেছে, অনুরাগ দেখে গেছে। আচ্ছা, আমি কীর্তন শিখবো, কিন্তু কোথায় শিখবো। তারপরে প্রথম মধ্যে দাদু গ্রীষ্মকাল একটা বৃক্ষের তলায় বসেছিলেন, সেইখানে এক ব্রাহ্মণ এসে আচ্ছা একটা নিজের ঝোলার থেকে একটা বই বের করে দাদুর হাতে দিয়েছিলেন। স্বয়ং ভগবান। আচ্ছা, বাবা তুই এই বইটা ভালো করে পড়বি, তোর মনের আশা পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দাদু বাড়িতে এসে 6 মাসের মাথাতে একজন বিশাল কীর্তনে হলেন। 6 মাসের মাথায় এমনকি আমাদের যে নাম করা জায়গা রয়েছে ময়না ডাল, হ্যাঁ তাল সৃষ্টি হয়। আচ্ছা, সেই ময়না ডালকে আগে জয় করেছিলেন দাদু মা। হ্যাঁ, তাহলে এবারে বলুন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? এটা ঈশ্বর দত্ত, ঈশ্বরের দেওয়া জিনিস। তাদেরই বংশধর আপনি, ওটাকে আর বলতে গেলে আপনাদের কীর্তনের কথা বলতে আছে, এটা বাল্যকাল থেকে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যেমন কীর্তনে যে তাল বললো, এই যে বিভিন্ন রাগ, এই রাগের মধ্যে থেকে অনেক শুনেছি যে আপনি বিভিন্ন এক কীর্তনের মধ্যে বিভিন্ন রাগ ভিত্তিক করে পাঞ্চ করে, সেরকম যদি কিছু একটু দেখুন। হ্যাঁ, রাগ ছাড়া কোনো শরীর তৈরি হয় না। আচ্ছা, ঠিক আছে। একটা বনের পাখি যে ডাকছে, হ্যাঁ, সেটাও কিন্তু একটা সুরের মধ্যে, আর সুর মানে একটা রাগের মধ্যে। ঠিক, একটা মানুষ যে কাঁদছে, সেটা একটা সুরের মধ্যে, ঠিক আছে। ওই এর মধ্যে রাগ ব্যতীত কোনো কিছু হয় না। আচ্ছা আচ্ছা, সুর, ঠিক আছে। এবারে গল্পটা হচ্ছে, আগেকার দিনে কীর্তনের স্টাইলটা ছিল একটু অন্যরকম। আচ্ছা আচ্ছা, চারটার তো মূল ঘটনা,
আচ্ছা আগে নির্দিষ্ট কোনো একটা ঘটনার মধ্যে ঘোরানো গানটা করে দেওয়া হতো সেখান থেকে গানটা দেওয়া হতো। আচ্ছা কিন্তু এখন ওই যে বর্তমানে বললাম হ্যাঁ। বিভিন্ন গান বিভিন্ন মানে এখন মানুষের গান মনকে দিয়ে- জয় করতে হলে বিভিন্ন রকম ঠিক আছে। ভাবে মানুষের মন। হ্যাঁ, এখন বর্তমানে যে গানটা হচ্ছে হ্যাঁ তা মোটামুটি মুষ্টিমেয় কতগুলো রাগকে বেশি কাজে লাগানো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা যেমন ধরুন ভূপালী, যেমন আচ্ছা দেশ, এগুলো একটা রাগের নাম। কেদার, আরে হাম্বির, আচ্ছা ইমন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই সকল রাগগুলো প্রায় সময় কীর্তনে প্রযোজ্য হয়ে যায়। আচ্ছা আচ্ছা কিন্তু যোগ্যতা যদি থাকে, হুম যোগ্যতা থাকলে অনেক রাগই কাজে লাগানো যায়। ঠিক আছে। আগেকার একটা পুরানো কীর্তনে আমি প্রায় ওনার গান শুনি, আচ্ছা যেমন কানাই বাবু ছিলেন, কানাই কানাই সম্ভবত বন্দ্যোপাধ্যায় ছিলেন। যাই হোক হ্যাঁ আমি নাম শুনেছি। উনি যেভাবে কীর্তনটাকে করেছেন রাগের মাধ্যমে, তাই মানে কি বলবো, কোনো রাগটি যেন বাকি নেই। মানে ওই এটা কীর্তনের মধ্যে এত ওনার মানে কি বলবো দখল। বুঝছেন, আচ্ছা 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 যেভাবে করছেন দেখুন না। আচ্ছা। এই যে ধরুন হুম আমি একটা কীর্তনের জিনিস হ্যাঁ সেই আর কি, ঠিক সেটা আছে। না গাইলে বা না শুনলে তো বুঝতে পারবো না। যেমন ধরুন আমি যে পদটা গাইছি বর্তমানে, হুম এই পদটা হচ্ছে রায় বলরাম লীলার পদ। আচ্ছা আচ্ছা রায় বলরাম লীলা। লীলাটার নাম হলো রায় রায় বলরাম। অর্থাৎ এখন তো এক কীর্তনের কাছে এই জিনিসটাই শোনা যায় না। এই দাদু জিনিস, আচ্ছা দাদু গাইতেন, আচ্ছা সেইগুলো উদ্ধার করতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ এই ঠিক আছে। জিনিসগুলো ঠিক ঠিক। এবার কথাটা হচ্ছে আগেকার দিন দাদু হয়তো অন্যরকম সুর করে গেছেন, হ্যাঁ। ঠিক কথা। কিন্তু এখন আমি চিন্তা ভাবনা করে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু রাগগুলো কিছু কিছু আমি জানি, শিখতে পেরেছি, সে তো নিশ্চয়ই। চিন্তা ভাবনা করে এগুলো করেছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখি এখানে গল্পটা হচ্ছে মানে গোবিন্দ সকালবেলাতে আচ্ছা মায়ের কোলে বসে আচ্ছা। ক্ষীর স্মরণ অনি খেয়ে নবলক্ষ ধেনুবৎসের পাল নিয়ে সকালের সঙ্গে গোষ্ঠী চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্বয়ং ভগবান হ্যাঁ। তার মায়ের কাছে আচ্ছা হ্যাঁ, এবার যেতে যেতে মনে মনে চিন্তা করছেন আমি রাধা মন্দিরে পাশ দিয়ে যাব, আচ্ছা যদি একটিবার রাধা রানীকে দেখতে ও পাই। রাধাকে রাখার হ্যাঁ। আচ্ছা এই আশা করে ওটা মনের মধ্যে তার জেগেছে। দেখেছি। আর এদিকে রাধা রানীও মনে মনে চিন্তা করছেন বাহ যে আমার গোবিন্দ তো ঠিক এই সময় গোষ্ঠে যাবেন, কি লীলা। তাহলে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, আচ্ছা যদি গোবিন্দ হ্যাঁ। এই যে আমি গোবিন্দকে একবার দেখতে পাই। আচ্ছা এখানে আশা করে রাধা রানী দ্বারদেশে এসে দাঁড়িয়ে আছে, দরজার কাছে। গোবিন্দের আশা কতক্ষণে চেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা 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 আর এদিকে গোবিন্দ আমার চলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার গোবিন্দ যখন চলে যাচ্ছেন হুম তখন রাধা রানীর দর্শন হয়ে গেল গোবিন্দকে। হ্যাঁ দেখা হলো আর গোবিন্দ আমার কি করলেন হ্যাঁ না, ইঙ্গিত করে রাধা রানীকে বলে দিলেন ওগো রায়, আচ্ছা আজকে আমি কাননে চললাম, কাননে গিয়ে সুন্দর করে কুঞ্জধাম আমি সাজিয়ে রাখবো, ও তুমি আমার কুঞ্জে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা গোবিন্দ চলে গেলেন। হুম হুম রাধাকে ইঙ্গিত দিয়ে গেল। হ্যাঁ, রাধা রানী অপলক নেত্রে গোবিন্দের পানে চেয়ে আছে, চেয়ে আছে। যতক্ষণ গোবিন্দকে দেখতে পাওয়া দেখতে যাচ্ছে। পাওয়া যায় আর যখন গোবিন্দকে দেখতে পাওয়া গেল না, আচ্ছা তখন রাধা রানীর চোখের জলে বুক ভাসালো। তখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সখীরা এসে হাজির হয়েছে, রাধা সেটা রানীর নিশ্চয়ই। চোখে জল দেখে জল কেন কেন হ্যাঁ। জিজ্ঞাসা করছি, ঠিক। রাই তুই এমন করে কাঁদছিস কেন, আচ্ছা কি হয়েছে তোর? হুম তখন রাধা রানী সখীদের কাছে আচ্ছা কেঁদে কেঁদে কথাটি বলছেন। এটাই হচ্ছে পদের কথা। ও ঠিক আছে। মহাজনরা পদ লিখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন রাধা রানী কেঁদে কেঁদে সখীদেরকে বলছে, এবারে সখীদের আচ্ছা এই যে রাগটা আমি আচ্ছা কীর্তনের মাধ্যমে গাইছি, হ্যাঁ হ্যাঁ এই রাগটার নাম হলো কলাবতী রাগ। কলাবতী ঠিক আছে। যে দিয়ে যাওয়াটা হ্যাঁ, আছে। তখন আমাদের সময় বোধ হয় 6th এর 7th এর রাগিটা ছিল সিলেবাস। এর গভীরতাই আলাদা বুঝছেন? হ্যাঁ এবার দেখুন যেটা কীর্তন একটা রাগিনী করা হয়। আচ্ছা ওরে বিধি রে, বিধি রে, ওরে বিধি
আমি